শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। রপ্তানি আয়ের প্রণোদনাতে থাকছে না কর রেয়াত। প্রণোদনার 27.৫% অর্থই যাবে কর হিসেবে। বিশ্ব শরণার্থী দিবস আজ। লাখো রোহিঙ্গা শিশু কখনো মুখ দেখেনি মাতৃভূমির। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। দেশের রপ্তানি আয় বাড়ানোর জন্য এর বিপরীতে সরকার যে প্রণোদনা দিয়ে থাকে তাতে উৎসে কর কমানো হলেও এখন 27.৫% করের ঝুঁকির মুখে পড়েছেন রপ্তানিকারকরা। নতুন অর্থ বছরের বাজেটে আয়কর আইনে ন্যূনতম করের বিধান থেকে বেরিয়ে আসার প্রস্তাব আসায় এ ধরনের করের বোঝা চাপার ঝুঁকিতে পড়েছেন তারা। গেল 11 জুন জাতীয় সংসদে আগামী 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থবিল 2026-এ আয়কর আইনের 163 ধারায় সংশোধনী আনার প্রস্তাব করা হয়েছে। এটি গৃহীত হলে ন্যূনতম করের ধারাটি উঠে যাবে। এর ফলে সঞ্চয়পত্র থেকে শুরু করে রপ্তানি পণ্যের প্রণোদনা পর্যন্ত সব আয়ই মোট আয় হিসেবে বিবেচনা করা হবে। সঞ্চয়পত্রের ক্ষেত্রে করমুক্ত আয় ও প্রথম করের ধাপ 10% হওয়ায় সীমিত আয়ের মানুষ কিছুটা সুফল পাবেন। কিন্তু রপ্তানি প্রণোদনায় এমন কোনো করহার বা ধাপ না থাকায় পুরো আয়ের উপরই রপ্তানিকারককে 27.৫% কর দিতে হবে। বর্তমানে রপ্তানি খাতের প্রণোদনায় উৎসে কর একজন করদাতার ন্যূনতম কর হিসেবে চূড়ান্ত কর বা কর দায় হিসেবে বিবেচনা করা হয়। আইন অনুযায়ী রপ্তানি প্রণোদনার বিপরীতে 10% হারে উৎসে কর কেটে রাখার বিধান রয়েছে। এটি কাটার পর করদাতাকে এর জন্য আর কর দিতে হতো না। এটি আইনের ভাষায় ন্যূনতম কর হিসেবে চূড়ান্ত কর বা কর দেয়। আগামী কর বর্ষের জন্য উৎসে কর নির্ধারণ করা হয়েছে 5%। অর্ধেক কমে যাওয়ার বিষয়টি দৃশ্যমান হলেও আয়করের নতুন বিধান অনুযায়ী উৎসে কর অগ্রিম আয়কর হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ রপ্তানিকারকের প্রণোদনা আয়ের উপর যে পরিমাণ কর প্রযোজ্য তার থেকে 5% বাদ দেওয়ার পরে বাকি কর পরিশোধের বাধ্যবাধকতা তৈরি হতে যাচ্ছে। আজ 20 জুন, বিশ্ব শরণার্থী দিবস। বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ, সংঘাত ও নিপীড়নের কারণে বাস্তুচ্যুত কোটি কোটি মানুষের সঙ্গে দিবসটি পালন করছেন কক্সবাজারে আশ্রয় নেওয়া প্রায় 12 লাখ রোহিঙ্গাও। বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী জনপদ হিসেবে পরিচিত কক্সবাজারের উখিয়া টেকনাফের 33টি শরণার্থী ক্যাম্পে বসবাসরত এসব মানুষের জীবন এখনও অনিশ্চয়তা, সীমাবদ্ধতা এবং প্রত্যাবাসনের অপেক্ষায় আটকে আছেন। 2017 সালের 25 আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযান শুরু হলে 7 লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেন। এর আগে বিভিন্ন সময়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে মিলিয়ে বর্তমানে বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা প্রায় 11,97,000। এর মধ্যে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে বসবাস করছেন প্রায় 11,60,000-এর বেশি মানুষ এবং ভাসানচরে রয়েছে প্রায় 34,000 রোহিঙ্গা। তারা বলছেন দিন যত যাচ্ছে সংকট তত বাড়ছে। তারা খুব দ্রুত সময়ের মধ্যে সম্মান ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরতে চান। কক্সবাজারের উখিয়ার কুতুব আলং বালুখালী মেগা ক্যাম্পকে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী বসতি হিসেবে ধরা হয়। মাত্র কয়েক বর্গ কিলোমিটার এলাকায় লাখো মানুষের বসবাস। বাঁশ, ত্রিপল ও টিনের তৈরি অস্থায়ী ঘরগুলো বর্ষা, ঝড় এবং অগ্নিকাণ্ডের ঝুঁকিতে সবসময় থাকে। ক্যাম্পগুলোতে নিরাপদ পানি, পয় নিষ্কাশন, স্বাস্থ্যসেবা এবং চলাচলের সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কাজ করলেও জনসংখ্যার তুলনায় সুযোগ সুবিধা এখনও সীমিত। রোহিঙ্গাদের বড় অংশের দিন কাটে খাদ্য সহায়তা, চিকিৎসা সেবা ও মানবিক সহায়তার উপর নির্ভর করে। রোহিঙ্গা সংকটের শুরুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক সহায়তা থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে অর্থায়ন কমতে শুরু করেছে। জাতিসংঘ এবং সহযোগী সংস্থাগুলো 2026 সালে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জরুরি চাহিদা পূরণে 710.5 মিলিয়ন মার্কিন ডলারের তহবিল চেয়েছে। তবে প্রয়োজনের তুলনায় অর্থায়ন এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
রোহিঙ্গা জনগোষ্ঠীর অর্ধেকের বেশি শিশু। ক্যাম্পে জন্ম নেওয়া হাজার হাজার শিশু কখনো মিয়ানমার দেখেনি। তাদের পরিচয় এখন শরণার্থী। সীমিত শিক্ষার সুযোগ এবং কর্মমুখী প্রশিক্ষণের অভাবে একটি পুরো প্রজন্ম ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের মধ্যে বেড়ে উঠছে। মানবাধিকার কর্মীরা বলছেন, দীর্ঘমেয়াদী সমাধান ছাড়া শিশুদের মধ্যে হতাশা বাড়ছে। শিক্ষার সুযোগ সীমিত হওয়ায় বাল্যবিবাহ, শিশুশ্রম ও মানব পাচারের ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর এই প্রথম কোনো মার্কিন ও ইরানের প্রেসিডেন্টের মধ্যে চুক্তি সই হল। সমর্থকেরা একে শতাব্দীর সেরা চুক্তি বললেও মধ্যপ্রাচ্যে তেহরানের প্রতিপক্ষদের কাছে এটি শতাব্দীর অভিশাপ। এই চুক্তি ইরানকে আরও সুরক্ষিত, বৈধ ও প্রভাবশালী করে তুলতে পারে। গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই অন্তর্বর্তীকালীন চুক্তিতে সই করেন, যা 3 মাসের যুদ্ধের অবসান ঘটাল। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে ভার্সাই প্রাসাদে চুক্তিটি সই হয়। 14 দফার এই চুক্তিতে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি 60 দিন বাড়ানো হয়েছে, যাতে পারমাণবিক কর্মসূচি সহ স্থায়ী সমাধানের আলোচনা করা যায়। ইসরায়েলি বিশ্লেষক ড্যানি সিন্ট্রিনোভিচ একে কৌশলগত মহাবিপর্যয় আখ্যা দিয়ে বলেন, আমরা মার্কিন সমর্থনে ইরানের শাসন ব্যবস্থা উৎখাত করতে গিয়েছিলাম, আর ওয়াশিংটন উল্টো তাকেই বৈধতা ও শক্তি দিল। চুক্তিটি টিকলে ইরানই লাভবান হবে। যুদ্ধের অবসান, ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানি ও পুনর্গঠন তহবিল পাওয়ার পাশাপাশি তাদের রাজনৈতিক ব্যবস্থার স্বীকৃতি পাচ্ছে। বিপরীতে ওয়াশিংটন ও ইসরায়েলের মূল লক্ষ্য ব্যর্থ হয়েছে। সবচেয়ে বেশি উদ্বেগ দেখা দিয়েছে পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে, যেখানে ইরানের পূর্ববর্তী হামলাগুলো তাদের দীর্ঘদিনের নিরাপত্তা ব্যবস্থার উপর আস্থা নাড়িয়ে দিয়েছিল। উপসাগরীয় দেশগুলো এই যুদ্ধের প্রধান ক্ষতিগ্রস্ত পক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে। তারা তাদের নিরাপত্তা পরিস্থিতি বদলে দেওয়ার মতো সিদ্ধান্তগুলোর কেবল দর্শক হয়ে রইল এবং এখন এর প্রভাব সইতে বাধ্য হচ্ছে। এবারে শুনে নিচ্ছি নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে হাইতিকে ব্রাজিল, অস্ট্রেলিয়াকে যুক্তরাষ্ট্র, তুরস্ককে প্যারাগুয়ে আর স্কটল্যান্ডকে হারিয়েছে মরক্কো। এর মধ্যে মেক্সিকোর পর যুক্তরাষ্ট্র দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে। সিয়াটলে অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে 2026 বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র। প্যারাগুয়ের বিপক্ষে 4-1 গোলের জয়ের মতোই এই ম্যাচেও শুরু থেকেই দারুণ গতিতে আক্রমণে ওঠে যুক্তরাষ্ট্র। দ্রুত আক্রমণের ফলও তারা পায়। ফোলারিন ভালো গুণের বাড়ানো পাস নিজেদের জালে পাঠিয়ে আত্মঘাতী গোল করেন অস্ট্রেলিয়ার ক্যামেরন বার্জেস। এরপর সোহরেনিও দেস্তের শট প্রতিপক্ষের গায়ে লেগে দিক বদলে গেলে হেড করে বল জালে পাঠান অ্যালেক্স ফ্রিম্যান। এই 2 গোলেই যুক্তরাষ্ট্রের জয় নিশ্চিত হয়। ড্র দিয়ে শুরু। মরক্কোর বিপক্ষে জয় না পাওয়ায় বেশ চাপেই পড়েছিল ব্রাজিল। সে চাপ ব্রাজিল উড়িয়ে দিয়েছে হাইতির বিপক্ষে 3-0 গোলে জিতে। কুনিয়া করেছেন জোড়া গোল, ভিনিসিয়াস করেছেন একটি। ব্রাজিল বল জালে জড়িয়েছে আরও 2 বার। অফসাইডে 12 মিনিটে রাফিনিয়ার গোল এবং বদলি নামা এনরিকের গোল বাতিল হয় 78 মিনিটে। পাশাপাশি আরও অন্তত 3টি গোলের সুযোগ নষ্ট করে আনচেলত্তির দল। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে 1-0 গোলে হারিয়েছে মরক্কো। মাত্র 71 সেকেন্ডেই করা ইসমাইল সাইবরির গোলই ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছে। শুরুর বাঁশি বাজার পরপরই স্কটল্যান্ডের গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে ফাঁকি দিয়ে জোরালো শটে জালে বল পাঠান সাইবারি। বিশ্বকাপের এবারের আসরে এটি তার দ্বিতীয় গোল। ম্যাচের অর্ধেকের বেশি সময় একজন কম নিয়ে খেলেও তুরস্ককে 1-0 গোলে হারিয়েছে প্যারাগুয়ে। এই জয়ে নকআউটে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখল লাতিন আমেরিকার দলটি। বিপরীতে টানা 2 ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে তুরস্কের। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে 2-0 গোলে হেরেছিল তারা। ভারতের শীর্ষ শিল্পপতি মুকেশ আম্বানির মালিকানাধীন জিও প্ল্যাটফর্ম শেয়ার বাজারে আসার ঘোষণা দিয়েছে।
বিশ্লেষকদের মতে এটি ভারতের ইতিহাসে অন্যতম বৃহৎ প্রাথমিক গণপ্রস্তাব হতে পারে। ১৯ জুন শুক্রবার রিলায়েন্স ইন্ডাস্ট্রির বার্ষিক শেয়ার হোল্ডার সভায় আম্বানি জানান, জিওর পরিচালনা পর্ষদ প্রাথমিক গণপ্রস্তাবের খসড়া বিবরণী অনুমোদন করেছে। ভারতের সবচেয়ে বড় টেলিযোগাযোগ অপারেটর জিওর গ্রাহক সংখ্যা ৫০ কোটির বেশি। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে প্রায় ৪০০ কোটি মার্কিন ডলার তোলার লক্ষ্য রয়েছে কোম্পানিটির। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। নিভৃতে বিদায় নিলেন দেশের ইতিহাসের অন্যতম সেরা ও বহুমুখী এক ক্রীড়াবিদ, যার মনে প্রাণে ছিল হকি, কিন্তু দেশের শীর্ষ স্তরের ফুটবলেও নিজের ছাপ রেখেছেন। তিনি বাংলাদেশের হকির কিংবদন্তি আব্দুস সাদেক। শনিবার সকালে গুলশানের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রায় ১ বছর ধরে নানা শারীরিক অসুস্থতার সঙ্গে লড়ছিলেন। আব্দুস সাদেকের বেড়ে ওঠা আরমানিটোলায়, যা ছিল এদেশের হকির আঁতুড়ঘর। আরমানিটোলায় স্কুলের যে কজন কিংবদন্তি ছাত্র হকি খেলাকে এদেশে পরিচিত করেছেন, তিনি তাদের অন্যতম। তবে হকির লোক হলেও ফুটবলেও তার ব্যাপক পরিচিতি ছিল। ১৯৬৫ সালে আজাদ স্পোর্টিং দিয়ে ঢাকার ফুটবলে আব্দুস সাদেকের পথ চলা শুরু। এর পরের ২ বছর কাটান ভিক্টোরিয়ায় এবং ১৯৬৯ সালে খেলেন দিলকুশায়। স্বাধীনতার পর ১৯৭২ সালে যখন আবাহনী ক্রীড়াচক্র যাত্রা শুরু করে, তখন থেকেই তিনি দলটির সঙ্গে জড়িয়ে যান। ১৯৭২ সালে আবাহনী যখন ঢাকার ফুটবল লিগে প্রথম দল নামায়, তখন ঐতিহাসিক সেই দলের অধিনায়কত্ব করে ইতিহাসের অংশ হয়ে যান আব্দুস সাদেক। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদ শেষ হল। ধন্যবাদ।